ঘটনাটির সময় 1976 সাল। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহুরিয়া। এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার 3 ছেলে প্রভাস, পঙ্কজ ও প্রকাশ। প্রভাসের বয়স 35, পঙ্কজের বয়স 30-এর কাছাকাছি। বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন। একান্নবর্তী পরিবারে তাদের বসবাস। কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে 3টি ঘর নির্মাণ করেন। ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি। সেটি আসলে কোনো গ্রাম নয়, গ্রামটা ফসলি জমির ঠিক পাশে। যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস, সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বলতে পারেন যে ওই চতুর্দিকে ফসলি জমি, মাঝখানে একটি ভিটা, সেখানে প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে। বড় একটি ঘর, মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল। ওয়াশরুম ঘরের বাইরে ছিল, যেমনটি গ্রামে থাকে। ভালোই চলছিল তাদের। এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয়। পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস। বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায়। প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী, এই 4 জন বড় ঘরটায় থাকতেন। প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন। সাল 1979। 76 সাল থেকে 79 সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে ফেস করেনি। কিন্তু 79 সাল, বাংলা 1386 সালের 23শে ভাদ্র, এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল। সকালে পুলিশ আসে, লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ। মা, বাবা, বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেয়। যখন লাশের ময়না তদন্ত হয়, ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়। সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় 2 ভাই প্রভাস ও পঙ্কজের দিকে। যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা, তারা চলে এসেছিল এই নির্জন এলাকায়। পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরে নিয়ে যায় সেই দিনই। এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই। এদিকে 24 ভাদ্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল, যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত। গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি। 4-5 দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে। তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা। দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ। লাশটি ঘরের মধ্যেই পড়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মেঝে সহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে। পুলিশ দুটি ময়না তদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড়। কিন্তু প্রভাস এবং পঙ্কজ তো পুলিশ হেফাজতে, তাহলে প্রকাশকে কে খুন করলো? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না। কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তাই বিচারিক আদালতে প্রভাসের 12 বছর এবং পঙ্কজের 10 বছরের সাজা হয়। কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে। প্রিয় শ্রোতা, 23শে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ। কারণ 1979 সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ প্রতি বছর 23শে ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ। তাই গ্রামের মানুষ ওই ভিটা সহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি। আপনাদের জন্য আমরা প্রতিদিন রাত 10টার সময় কষ্ট করে বাছাই করে গল্পগুলো আপলোড করে থাকি। আপনারা দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন বাকি গল্পগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি। তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই। আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি, যে আজকে থেকে মানে 60 দশকে, জি, 1960 দশকের দিকে তো ঘটনাটা ছিল এমন। জি। আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না। তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি। তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি। তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা বাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন।
তো জি। উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তো আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পায়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা, উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা যে ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে, তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রাসেল ভাই, এই ঘটনাটা আপনার 1988 যখন আপনার ফ্লাড হয়, ওই সময় তখনকার রাসেল ভাইয়া চারপাশে প্রচুর পানি, পানি ছাড়া কিছুই নেই, সব দিক শুধু পানি আর পানি। তো আচ্ছা। এই জন্য দেখা গেছে সব দিকে প্রচুর মাছ ভাইয়া। তো ওনার একটা পেশা ছিল ছোটবেলা থেকে যে উনি আপনার মাছ ধরার প্রতি একটা নেশা। তো একদিন রাতের বেলা ভাইয়া উনি মাছ ধরতে বের হবে, তেমন সময় ওনার আম্মু বললো যে একটু দেখে যেতে, কারণ আশেপাশের পরিবেশ হয়তো ভালো না এখন, চারদিকে অন্যরকম একটা ভাব। তো উনি অত তোয়াক্কা করলো না কথা। তো উনি বের হলো। তো উনি একটা খালের এক পাশে, যে জায়গায় উনি প্রতিদিনই প্রায় মাছ ধরে, ওই জায়গায় গেল, বসলো। তো আধা ঘন্টার মতো হবে ওনার জাল বা অন্যান্য যা যা দরকারি জিনিসপাতি সেট আপ করার, ওগুলা করলো। করার পর আসলে উনি বললো রাত প্রায় অ্যারাউন্ড 12টার মতো বা 1টা। তো উনি ওই জায়গার মধ্যে বসে আছে অনেকক্ষণ যাবত। তো উনি দূর থেকে লক্ষ্য করছে যে একটা আলোটা আপনার কমলা টাইপের, কমলা রঙের আলোটা আসছে। তো উনি ভাবলো যে হয়তো বা নৌকা দিয়ে কোনো মানুষ এসছে, হ্যারিকেন। তো যতক্ষণ পর্যন্ত আলোটা কাছে আসছে, উনি স্পষ্ট হতে লাগলো যে আসলে এটা কোনো হ্যারিকেনের আলো না, বা এটা আসলে মানুষ না। তো উনি লক্ষ্য করলেন আসলে জিনিসটা তাহলে কি। তো উনি একটু পিছে হলেন, একটা গাছের আড়ালে গেলেন, কারণ উনি বুঝতে পারছে যে এটা অ্যাডনর্মাল কিছু। দেখলেন যে একটা আলো সম্পূর্ণ খোলা, এটা হাওয়ার মধ্যে ভাসছে এবং একটা ছায়া পড়ছে অপোজিট সাইডে, যে কিছু একটা আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়ব, যে চুলগুলো ঝুলে আছে, বোঝা যাচ্ছে অনেক লম্বা, রাসেল বা হবে হয়তো বা 7-8 ফুট হবে, এরকম উনি বললো। তো এটা আসছে ওদিক থেকে, আর ওটার পায়ের নিচ থেকে মানে মনে হয় সমুদ্রের ঢেউ যেরকম হয় এরকম ফোয়ারা বেরোচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পায় এটা দেখে, ওনার কন্ট্রোল করতে পারে নাই। উনি ওই জায়গা থেকে আপনার দ্রুত বাসায় আসার পর ওনার আম্মুকে ওই দিন রাতে বলে না। সকালবেলা ওনার মাকে বলার পর ওনার মা অনেক বকাঝকা দেয় যে কেন রাতের বেলা এটা দেখার জন্য উনি ওই জায়গায় দাঁড়াইছিল, উনি তো আগেই আসতে পারতো। তো রাসেল ভাই তখন ওনার বেশ তেমন কিছু হয় না। তো একদিন এমন উনি আপনার রাতের বেলা আর কি, মানে বিকেলবেলা আপনার হয় না এমন যে গ্রামের এক গ্রামের সাথে আরেক গ্রামের খেলা হয়, অনেক সময় কাবাডি খেলা হয়। তো এরকম একটা খেলা উনি দেখতে যায় অন্য গ্রামে। তো যাওয়ার পর রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়, খেলা শেষ। তো ওই গ্রামে
ওনার কিছু ফ্রেন্ড ছিল, বন্ধু। তো ওনারা বললো যে এতদিন পর আসছিস, আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যা। এটা কি আরেকটা ঘটনা? ভাইয়া হ্যাঁ। না, আমি একটা ঘটনাই নিব। আপনার সেই ঘটনাটা কি শেষ করে ফেললেন আপনি? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি এটা আরেকটা ঘটনা বলছেন। আচ্ছা জি। ঠিক আছে, এটা শেষ করেন, কিন্তু আরেকটা ঘটনা আমরা তার আগে মানে জীবন। জি অবশ্যই। তো ওনারা বললো যে আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে যা। তো উনি আড্ডা দিতে দিতে সময় আর খেয়াল করেন নাই। তো রাত প্রায় অনেক বেজে গেছে, 11টা-12টা। তো তখনকার সময় রাত 11টা-12টা, মানে রাসেল বা অনেক আর গ্রাম অঞ্চল। তো উনি আসতেছে রাতের বেলা ওই দিক থেকে। তো ওনাদের বাড়ি থেকে আসার পথে, মানে ওই যে রাস্তায় একটা ভাইয়া তেঁতুল গাছ পড়ে। ওই গাছটার নামে আগে থেকেই কিছু বদনাম ছিল, কারণ মানুষ অনেক কিছু ওই জায়গায় দেখত। রাসেল ভাই কি দেখতো, যেমন আপনার দেখতো যে রাতের বেলা একটা লোক, মানে লোক টাইপের অভাব, যে পায়ের মধ্যে রশি দিয়ে ঝুলে আছে, সম্পূর্ণ সাদা, চুলগুলো সাদা, নিচের দিকে চেয়ে আছে, মানে চেহারা দেখা যায় না। তো অনেকেই এটা দেখে ফ্রেন্ড হয়ে যেত, ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত, কারণ এত বেশি সাহস ছিল না অনেকেরই, সবাই এরকম। তো উনি ভয় পাচ্ছিল যে উনি এরকম কিছু দেখতে পায় কিনা। আল্লাহর রহমতে উনি ওটা দেখে না, উনি আগে যায়। এখন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর একটা পুল পড়ে ভাইয়া। তো উনি পুলে ওঠার আগে উনি লক্ষ্য করেন যে পিছ থেকে এমন একটা শব্দ হচ্ছে যে কেউ হয়তো বা খড়ম, কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটে বা এরকম টক ঠক ঠক শব্দ হচ্ছে। উনি প্রচন্ড ভয় পায় ভাইয়া, কিন্তু উনি জানে যে এখন ভয় পেলে আসলে চলবে না। তো উনি আগে যায়, যখন বীজের কাছাকাছি, পুলটার কাছাকাছি, তো তখন দেখলো যে দূরে, একটু দূরে বিলের মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আকৃতি মাছ এরকম লাফাচ্ছে আপনার। তো আবার দেখছে যে এমন কিছু মানুষ আছে যে যারা ওগুলা ধরছে, আবার জাল দিয়ে মেরে মেরে ধরছে। তো এটা দেখার পর উনি আরো বেশি ভয় পায়, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি দৌড় দিল ওই জায়গা থেকে। দৌড় দেওয়ার পর আপনার কালভার্ট যখন ক্রস করবে, ব্রিজটা ক্রস করে যাবে, সামনে দেখতে পায় আপনার কালো দুইটা অবয়ব দাঁড়ায় আছে। ওনাকে মানে মনে হচ্ছে যে ইশারা দিচ্ছে যে ওনার আসতে। উনি এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না ভাইয়া, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আপনার যখন কৃষক যারা আছে ওই এলাকারই, ওনাকে মানে পায় ওই জায়গার মধ্যে, যাওয়ার পর ওনার বাসায় দিয়ে আসে ভাইয়া। দিয়ে আসার পর ওনার আম্মু তো অনেক আপনার আপসেট হয়ে যায়, কান্নাকাটি করে, এটা কেন হলো, এরকম কেন করলো, রাতের বেলা তো উনি থাকতেও পারতো অন্য গ্রামে। তারপরে হুজুর আনা হয়, হুজুর আনার পর হুজুর বললো যে আর কখনো যেন উনি রাতের বেলা এরকম না বের হয়, আর পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে ওনাকে হয়তো বাঁচানো সম্ভব না, এরকমই বললো। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন, চলুন শুনে আসি তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে মাসের 8 তারিখের ঘটনাটা, গত বুধবার আর কি ছিল দিনটা। তো সেই দিন যিনি আমার কাছে এই কথাটা আমার কাছে আসে বলে, ওনার নাম ছিল নীরব। ওনার বাবা মারা যায়, তারাবি নামাজে পড়ে তাকে দাফন দেওয়া হয়। রাত 11টা 11:30 বেজে যায়। জি। তো আমাদের যে কবরস্থানটা সেটা একটু মেরামত করাতে, লাশটা দাফন দিতে একটু কষ্টই হয় নিয়ে যেতে। তো যে খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, কষ্ট হতে সেই খাটিয়া থেকে কোলে তুলে 3-4 জন মিলে ধরে নিয়ে যেতেছিল। তো ছেলে যখন নিছে, তো ও বলতেছে এত হালকা এবং এত ছোট মনে হচ্ছিল বাবাকে যে আমি একাই নিয়ে যেতে পারবো। তো যেহেতু সবাই ছিল কাছে, তবু তার 3-4 জন মিলে নিয়ে গেল, লাশটাকে দাফন দিল। তো সেই রাত্রে তো সে সবাই দাফন টাফন করে চলে গেল। তো সেহরির পরে, ফজর নামাজের পরে ছেলেটা জিয়ারতের জন্য আসলো। তো এখন তো রমজান মাস, অন্ধকার এবং দিন আসতে আসতে অনেক দেরি হয়, কিন্তু নামাজ সেহরি খাওয়ার আজানের পরপরই জামাত দাঁড়িয়ে যায় নামাজের। তো কাছে নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ি, কবরস্থানে গিয়ে জিয়ারত করে। যখন সে মোনাজাত দিতেছিল, খুব অঝরে কান্না করতেছিল কবরস্থানে। তো সেই মুহূর্তে নাকি সেই ছেলেটা বলল যে আমি যখন মোনাজাত করি এবং খুব চিৎকার, মানে খুব অঝরে কান্না করি, তখন আমার এরকম একটা আওয়াজ আসে, এমন একটা কথা আমি শুনতে পারি, আমাকে বলতেছে নীরব বাসায় চলে যা, কাঁদিস না। তো উনি একটু প্রথম মোনাজাত তো ভাবতে কোনো কিছু মনে নেয়নি, উনি মোনাজাত করতেছিল, কান্না করতেছিল, সেই কথাটা আবারও আসে, নীরব বাসায় চলে যা। তখন সে তাড়াতাড়ি দ্রুত আর কি একটু ভয় চলে আসে তার ভেতরে, খুব ভয় ভীতিতে উনি সত্যি চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই দিন তার কোনো কিছুই ভালো লাগেনি, সে নামাজও সেদিন পড়েনি, এবং সে যে রোজাটা রাখছে, সে বলছে আমার রোজাটাই আমার কাছে ভালো লাগলো না, সেদিন আমার খুবই খারাপ লাগতেছিল, কোনো নামাজই পড়া হয়নি। এবং সে পরবর্তীতে রাত্রে আর কি আর কবরস্থানে যাওয়া হয়নি। তো রাত্রে যখন সে ঘুমালো, সে ঘুমের মধ্যে সে এই কথাটা আসলো
তোকে বাসায় যেতে বলছি, নামাজ ছাড়তে বলছি, হুম সে এরকম এই কথাগুলো শুনতে পায়, সে তাকে ধমক দেয়। তো উনি বলতেছে শব্দটা যে আসে এবং কথাটা বলে কে, ও এইটাকে নিয়ে অনেক ভয় পেতেছে। সে ভাবতেছে যে আমাকে জিনে ধরছে, হুম এটা জিন আমাকে বলে, কারণ মানুষ মারা যাওয়ার পর মানুষ তার কিছু বলতে পারে না। তো কবরস্থান সকালবেলা ভরে যাওয়াতে হয়তো আমাকে জিন এরকম ডিস্টার্ব করতেছে। তো সে আমার কাছে কয়েকবারই আসলো, আমি তাকে বললাম যেটা জিনের কোনো আসো বা জিন না, হ্যাঁ আপনার আব্বু দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার আব্বুই আপনাকে এই শাসনটা করতেছে, যেহেতু ভালোবাসাটা ছিল আপনি কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। হুম উনি এখনো বিশ্বাস করে না, সে এখনো বলে যে আমি তো কোনো ইবাদত, আমার কোনো নামাজই ভালো লাগে না যেতে। দ্বিতীয়ত আমি শুধু এইটুকুই কথা শুনতে পারি, নীরব কাঁদিস না, নীরব ইবাদত, নামাজ পড়, নামাজ ছাড়িস না। কিন্তু সে তার বাবাকে দেখতে পারে না, কথাগুলো শুনতে পারে। এখন সে এটাই নিয়ে ইয়াতে আছে চিন্তিত, যেটা হয়তো জিন, কিন্তু মৃত ব্যক্তি আমার কাছে আসতে পারে না। ঘটনাটা আচ্ছা। এটাই ছিল। ও থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে। চলুন শুনি ঘটনাটি, আশা করছি এটাও অনেক বেশি আনন্দ পাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। সরি, আমার ঠান্ডা লেগে আছে। যে ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা শেয়ার করবার আগে আমি আপনাকে আজকে শুরু থেকেই ঘটনা শুরু হয়ে যায় ভূত এফএম আসলে। সেটা হচ্ছে আপনার রুমে ঢোকার পর আমরা বাবা রিলেটেড কথা বলছিলাম, যে আমাদের প্যারেন্টস এখনো বাচ্চাই ভাবে। তো আমার নেক্সট ঘটনা বাবা রিলেটেড ঘটনা। আর এইটা বলবার আগে আমি আমার আগের ঘটনার একটা কথা একটু রিপিট করতে চাই। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘটনাটা তার ভালো লেগেছে, কিন্তু একসাথে একটা মানুষ কিভাবে 12টা বা 10টা জিন পালতে পারে। আমি একটু জাস্ট রিপ্লাই দিতে চাই যে আমি তো আর এই ঘটনাটার আদলে ওই মুহূর্তে ছিলাম না, কিন্তু আমার পরিচিত এমন একজন আছেন যিনি আসলে এরকম জিন দ্বারা আক্রান্ত, তারা কোনো মানুষই, মানে সাধারণ মানুষই চায় না যে জিনকে তার পুষতে হবে বা পালতে হবে বা কিছু একটা, তারা অ্যাটাক করে বলেই তাদের মানে বাধ্যতা আর কি। তো যাকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, রাসেল ভাই আপনার মনোযোগটা বেশি কাম্য আমার। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমারই একজন রোগীর ঘটনা। আচ্ছা, তার বাবার ঘটনা। রোগী, উনি আসলে একজন ইঞ্জিনিয়ার। উনি এখন বর্তমানে সৌদি আরব আছেন এবং সৌদি আরব থেকে রিসেন্টলি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন এবং আমাকে বাংলাদেশে থাকতেই শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু সামহাও তিনি চাননি বা পারেননি। তো এখন যেহেতু শেয়ার করেছে খুব রিসেন্টলি, আমি সেই জন্যই রিসার্চ করেছি আমি আসবো। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যে দেখে ওনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়ে, মানে উনি একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখে, ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনার আগে যাই। যে ভাইটার স্টোরি বলছেন নাম তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য, নর্মালি কি হয় ঘুম থেকে উঠে রাত্রে সকাল 9টার দিকে ওর বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ, তিনি সকাল 8টার দিকেই বাসা থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে, জ্যাম লাগে এই জন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা সাড়ে 10টা বাজে, কি ব্যাপার এখনো বাবা আসছে না। তো তিনি নক করে তার শ্বশুরের রুমে, নক করার পরে দেখে যে রুমের ভিতরে কেউ নাই। আচ্ছা। তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে ওই রুমে। বাবা নাই কেন, তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকেনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার মনে হচ্ছে আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে, তো দেখে যে ভেতর থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে, নক করলে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা। তিনি নিচের থেকে, আসলে ওনাদের বাসা দোতলা বাসার লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকিনি সিস্টেম, সবাই বুঝতে পারছে। আচ্ছা। তো নিচে থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে,
সে ভাঙার জন্য। ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসে গাড়ি নামিয়ে চলে আসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপরে। তো সামহাও সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই যে ওনার নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না, তখনই ফোন দেয়, তুমি তাড়াতাড়ি, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ভাইয়া তখন হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া এবং তার ওয়াইফ কাঁদছে। ততক্ষণে ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। মারা গেছেন এরকম ভাবে যে তখনও ওনার বাবার মানে উনি তো উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে, আমি জাস্ট ওনার বুকের উপরেই মাথা রেখে কাঁদনা শুরু করলাম, দেখি বুকটার মধ্যে এখনো গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা-7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা, তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে প্রোগ্রাম করে বাসায় ডেড বডি নিয়ে আসে এবং আত্মীয় স্বজন একদম ভরে যায় ডেড বডি, মানে মানুষের ভিড় লেগে যায়। তাদের ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে রাসেল ভাই যে কবরটা কোথায় হবে। আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কয়বার যশোরে যাও। ওনার আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো। তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাব। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাতে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচন্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে কখনো আসতে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গা যেখানে খোলা রাস্তায় জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলার জানাজা না হয় আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পরপর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা, তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাশটা মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাই বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই। এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকা ডিউ থাকলে বলে যে তার ছেলে এইসব বলতে থাকে। এই অ্যানাউন্সমেন্টটা করার সময় ওই রুমটায় কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওখানে একজন কাঁদছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলা, খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নেই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, তার বাবা তার সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান, আর ঘটনা 2007-এর। তার মানে অনেক আগেই মা মারা গেছেন। কিন্তু রাসেল ভাই এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল, কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল। তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢুকানো হয়নি, আমাদের সো কল্ড নর্মাল কফিন গুলা, বিদেশি কফিন না, কফিনে ঢোকানো হয় যেগুলো নরমালি হয়। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাবে বা কিছু একটা, এমনি চা পাতা দিয়ে ব্যবস্থা করার হয়েছে আর কি। কিন্তু ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আসলে ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুফাতো ভাই, ওনার খালাতো ভাই, সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে মসজিদ থেকে হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে না, এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না। যেহেতু পুরুষ মানুষের লাশ, অনেক আত্মীয় স্বজন না দেখলেও মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে।
বলে না, এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢুকে আমরা রওনা দিয়ে দেবো, কারণ আমাদের যশোর পৌঁছতে হবে রাত্রির মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তাদের এইরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে করতে বা রিকোয়েস্ট রিফিউজ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব পড়বে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে তারা অ্যাম্বুলেন্সটা, আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল আপনার যে ফ্রিজিং কারগুলো, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সে ডেড বডি উঠাই দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কজন লোক আত্মীয় স্বজন লাশ দেখতে এসেছিল অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, আর সবাই তো যশোর যাবে না। তো এই জায়গাটায় যদি সবাই যেত তাহলে একটা ভালো লাগতো যে আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেওয়ার মতো লোক থাকে, এখন মানুষ কমতে শুরু করেছে অলরেডি। হ্যাঁ, টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে তাদের সাথে। তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আর একটা গাড়ি ভাড়া করে যাতে একটু আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007 এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিক মতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আজিমপুরেই দাফন করে ফেললে ভালো হতো। এই দোটানার মধ্যে তারা রওনা দিয়ে দেয় 2 ভাই মিলে, কারণ 2টা ভাই, তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই এমন বৃষ্টি যে গাড়ি উড়াই নিয়ে যাবে এরকম বৃষ্টি। আরিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। আরিচা ফেরিঘাট ক্রস করে, আরিচা ফেরিঘাট ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওই দিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্র 9:30 মতো এবং আরিচাতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরিচাইতে যাওয়ার পথে যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে সেটা হচ্ছে আপনার ওই রাত হয়ে যায় তো সন্ধ্যা 7টা-8টা। অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুপাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুপাতো ভাই পেছনে ছিল, আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে, আচ্ছা, ড্রাইভারের সাথে, এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং তারেক ভাই তসবিহ পড়তে থাকে এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আরিচা তখনও পৌঁছায় নাই, ভেতর থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ হাতুড়ি দিয়ে পেরেক মারছে লাশের খাটের কফিনের ভেতর থেকে। আচ্ছা, পেরেক মারছে যে মনে হয় যে এখনই ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হয়, এবং ভেতর থেকে মনে হচ্ছে ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে। উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর খাটিয়া বলে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক বাড়ি মেরে খুলছে। আরিচা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো, ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা হয়েছে যে রাসেল ভাই একটা ভাঙা রাস্তার কারণে, আমি বলছি ভাঙা রাস্তার কারণে এটা সরে যায়। কিন্তু মজার বিষয়, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল যাতে কোনোভাবে কফিনটা এটা না সরে যায়। রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালোকে রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায় এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিটটা সেটা খোলা। গিটটা বেঁধে দেওয়া হয়েছিল ওই লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরো গিটটা খোলা, আমার একদম আলগা হয়ে আছে। তো তার ফুফাতো ভাই বললো আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করো না, গিটটা খোলা রাখো, এরকমই থাকুক, তুমি উপরে ঢাকনাটা লাগাই দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 4.5 ঘন্টা পরে, রাত তখন 1:30 কি 2টা, রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টা গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, আপনার একটা জায়গায় এসে থামতে পারে, একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা খাওয়ার জন্য থামে এবং তখন বাজে রাত 2টা-2:30, চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়। চা খাওয়ার পরে গাড়িতে রওনা দেয় এবং কেউ খেতে চেল না আর কি, খুব আহামরি খেতে চেল না, কারণ মানুষ মারা গেছে, কি খাবে, মনও তো ওরকম ভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকম ভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তাতে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে পথিমধ্যে রাসেল ভাই
গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তো গাড়িতে সিগন্যাল দিল এবং রাস্তায় অনেকে হেল্প চাইলো এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আসছে। এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না। আর যে ড্রাইভার ওই গাড়ির, সে যে চেক করবে, এত বৃষ্টি যে বের হতে পারতেছে না, বের হতে ভিজে যাবে। রাইট। তো একটা সময় ডিসাইড করে না, গাড়ির কি সমস্যা দেখতে হবে। আর মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস, ওইটার ইঞ্জিন তো সামনে, তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করবো। আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে দুইটা গাড়িতে, আর দুইটা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করা, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আসো। এটা দোয়া পড়তে পড়তে একটা সময় খেয়াল করতে পারে না যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে, ওইখান থেকে কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময় তাদের গাড়িতে ড্রাইভার এসে বললো যে এই তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখনই স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে, অথবা রাস্তাতে যাতে পথে কোনো গাড়িকে আটকায় ব্যাটারি সাপোর্ট নিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টা খানেক তারা তো ওই জায়গায়, মানে তাদের অবস্থা, সাথে লাশ বাস, একটু আগে একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে। তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কাজ করছে সবচেয়ে বেশি, লাশ নিয়ে এসে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করে, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই, যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে রাসেল ভাই এখানে। ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন। সাধারণ মানুষ, এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না, একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন। বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 20-25 কিলোমিটার দূরে। আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন এরকম প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যায় না, এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলা। তখন ওনারা গাড়ির ভেতর থেকে বলে যে আপনি কে, যান এখান থেকে, যান সরেন, যে আপনি বলার কে, লাশটা কোথায় নিব। ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে, তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে। তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে, তাদের পেছনে ছিল ওটা। তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারি সাপোর্ট নিয়ে গাড়িটাই স্টার্ট দেয় আর কি। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামতে হয়, গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম, তারা সবাই নামে, গাড়ি থেকে আবার উঠতে যে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরোটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর যাও, যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, পুরাটা পানি ধরে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাই মানে ফুফাতো দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে, তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে। আসলে কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর পুরা হয়। কবর করতে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়। শেষ হওয়ার পর মুনাজাত হয়। মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে কি ব্যাপার, বলেছিলাম না আপনারে যশোর যাইতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন। এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা, এইটা শোনার পর রাসেল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেননি, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি, যে বলেছিলাম তো যে যশোর যায় না, এখানে কবর দেন, সেই ব্যাক করে এখানে কবর দেওয়া হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা বোন, ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি, তো যখন বন্ধ ছিল, তো আমরা 4টা-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল। তো আন্টি
আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টি রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রাশেদ, তো ও বেশি কিউরিসিটি ছিল ওর বেশি। আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো ওইখানে দেখতে যাব। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই, আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি ঘটেছিল নিজে ওইখানে সেটা বলেন আমাকে। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে। জি। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট রাসেল ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছে তখন রাত প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে, তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে লোক 2 জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তোরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতে দোস্ত এইখানে 1 মিনিট না চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতেছিল ওরা। তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যাই, দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল। তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে। আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে? তো ও কোনো কথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে ওর বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হয়তো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি এনে ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সেই বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, ওরা আমার সাথে এই লোকটা শেয়ার করে। এরকম
উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশান, অশান্তি, জি। তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেকদিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। তো আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সে এরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলায় যাব, দেরি করে, যেন রাত 1টা-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা। তো সেই কথার মতো সে এরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকার থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে, এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা। এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায়, এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে কাজটা করলো, আমি এমন ভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করব সেটা আমি জানিনি, আমি ছুটে পালালাম। আচ্ছা। এমন ছুটে পালালাম, সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। সে এখনো বললো যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা। তো এই পর্যন্ত তার এগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসি, এই পাগলটাকেই দেখে। অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো, এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো, এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখে এখান থেকে পালানোর জন্য, সেটা আমি জানি না। আচ্ছা, এটাই আমার ছিল ভাইয়া ঘটনাটা। থ্যাংক ইউ সো। সেই প্রত্যাশা নিয়েই শুনে আসি পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি জুনাদ বিন জাফর। আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার গরিবারঝিল গ্রাম থেকে বলছি। আজকে কিছু কথা না বললেই নয়। যখন থেকে বুথ এফএম এর শুরু 2009 কি 10-এর দিকে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, তখন থেকেই কিন্তু আমি ডাউনলোড করে এবং সরাসরি শুনছি সবগুলা ঘটনাই এ টু জেড, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনতে না পারলে পরবর্তীতে ডাউনলোড করে শুনছি, এইভাবে এখনো পর্যন্ত লেগে আছি। তো যখন মাঝখানে শুনলাম বুথ এফএম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসলে খুব বেশি খারাপ লাগলো যে 10 বছর একটা প্রোগ্রাম শোনা আসছি, আমি শ্রোতা ছিলাম, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর রাসাল ভাইয়ের উপস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। আল্লাহ আপনাকেও আরো দীর্ঘদিন যেন আমাদের মাঝে থাকতে পারেন, ওই ধরনের হায়াত দান করুক, এবং আপনাকে উত্তম জাযা, আপনার ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আপনাকে, এই দোয়াই করি। তো এরপরে যখন বুথ.com আসছে, তখন আবার আশার প্রদীপটা জ্বলে উঠলো যে হ্যাঁ। তো প্রথম থেকেই ভাবছি যে ঘটনা পাঠাবো, আসলে পাঠানো হয় না। তো আজকে সাহস করেই পাঠাই দিচ্ছি। সময় যে ছিল না তা বলবো না, তবে আলসেমের কারণে আসলে ঘটনাগুলো পাঠানো হয় নাই। আমার কাছে অনেকগুলাই ঘটনা আছে, নিজের ব্যক্তিগত কিছু ঘটনা আছে, আবার আমার পরিবারের এবং বন্ধু বান্ধবদের কিছু ঘটনা আছে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার চাকরির সুবাদে আমি 2013 ডিসেম্বরে কক্সবাজার জেলার মধ্যে আমার চাকরিটা হয়। আমি কোনো কিছুই বলছি না, কারণ অনেকেই আমাকে চিনেন, এবং জায়গার নামটা যদি মেনশন করি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি জায়গার নামটা মেনশন করছি না। তো যখন আমার চাকরিটা হয়, তখন যাওয়ার পরে পরিচিত তেমন কেউ ছিল না, কারণ নতুন ব্যাচেলরদেরকে কেউ বাসা দিতে চায় না, এটা তো সব জায়গায় হয়।
তো এক মামার মাধ্যমে আমি ওনার এক ফ্রেন্ডের বাসায় 1 মাসের জন্য থাকি। তো আমার অফিস টাইম ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার রুমমেট যারা ছিল ওনারা স্বাভাবিক ব্যবসা যেহেতু করতো, ওনাদের দোকান ছিল, ওনারা রাতে সকাল 10টার দিকে চলে যেত, আসতো রাতের 10টা বা 11টার দিকে। তো আমার অফিস যেহেতু 5টা পর্যন্ত আমি অফিস করে চলে আসতাম, বাদ বাকি টাইমটা আমার হলে এমনিতে ঘুরে ফিরে কাটতো বা রুমের মধ্যে এমনিতেই বসে থাকতাম, এভাবে চলতো। তো একদিনের ঘটনা, যাওয়ার 15 কি 20 দিন পরে ডিসেম্বরে হবে, সেটা 2013 ডিসেম্বরের 15 তারিখ অথবা 20 তারিখের দিকে হবে। তো আমি একদিন অফিস থেকে এসে আসরের পরে শুয়েছি, মাগরিবের 10 মিনিট আগে চোখের মধ্যে একটু তন্দ্রা ভাব, যে ঘুম আসবে আমি ভাবছি একটু পরে আজান দিবে, নামাজটা পড়ে নিব, আজান দিলে। তো রুমটা একটু অন্ধকার টাইপের ছিল। আমার রুমের সাথে একটা আমার ওয়াশরুম ছিল, ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। তো আজান দেওয়ার যেহেতু 10 মিনিট বাকি, একটু ঘুম আসছে, পুরোপুরি আসেও নাই। ওই সময় দেখলাম আমার কপালের দরজা যেহেতু একেবারে লক করা ছিল, বন্ধ ছিল, কপালের মধ্যে আমার কে যেন টাচ করছে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি যে আমার মাথার পাশে একটা ছেলে, বয়স হবে 16 কি 17, দাঁড়ায় আছে। একটা কালো কালারের শার্ট, আর ওই শার্টের মধ্যে স্টার চিহ্ন, ওই ধরনের মানে তারার ছিল, মার্কা ছিল আর কি অনেকগুলা। কালো শার্টের মধ্যে সাদা কালারের অনেকগুলো তারা ছিল। আর নিচেরটা আপনি আসলে খেয়াল করেন উনি কি লঙ্গি পরেছিল নাকি আসলে এটা আবছা, মানে ধোঁয়া বলবো না, একটা ছায়া, ডাইরেক্ট মানুষ, কুচকুচে কালো। এটা ফেসটা আমি সঠিকভাবে ইয়ে করি না, কিন্তু আমি কাপড়টা ড্রেসটা আমি মার্ক করছি। ওই সময় আমি চোখ খুলে দেখি যে উনি আমার দিকে তাকায় আছেন। মানে দেখতে আমি আসলে দৌড়ে যখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলি, তখনই দেখি যে সেম জিনিসটা আমার দরজার বাইরে দাঁড়ায় আছে। তখন আমি শকড, যে পিছনে ফিরে দেখি যে ওখানে ভিতরে আরো কেউ নাই। তখন ওই বাইরের লোকটাকে দেখতেছি, ওইটা আমারই রুমমেট। তখন উনি আমাকে বলতেছে যে জোনাদ ভাই, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে বিরক্ত করতেছি। আসলে আমি আপনাকে আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না, ওই জন্য একটু জোরেই নক করলাম। তো আপনি মনে হয় মাইন্ড করছেন। তখন আমি তাকে কি উত্তর দিব, আসলে বাসাটা হারাই ফেলছি। ওই সময় সে বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো রেখে বলছে আচ্ছা ভাই আমি আসি, তাহলে আসে বলে চলে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে এই যদি এখানে বাইরে হয় আমার রুমমেট যে কাপড়টা পরে আসছে, সেম কাপড় পরা, সেম বয়সের একটা ছেলেকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। মানে যখন আমি দরজা করলাম দেখি যে সে ভ্যানিশ নাই। তো এই জিনিসটার পরে আমি প্রচন্ড ভয় পাওয়ার পরে আমার পাশে আমার চাচির বাসা ছিল, চাচির বাসাতে চলে যাই আমি। এরপর থেকে যে কদিন ছিলাম ওই বাসাতে আমি ছিলাম যে মূলত 1 মাস, এর চেয়ে বেশি ছিলাম না, পরে বাসায় শিফট করে ফেলি। এই 1 মাসে আমি এরপরে 5টা পর আমি আর একলা বাসায় থাকতাম না। পরে শুনি যে আমার রুমমেটদেরকে আমি 2 দিন পরে ঘটনা বলে আমি বলছি আসলে এই ব্যাপার, বলে যে ঘটনার তো এই বাসার তো আরো সমস্যা আছে। এই বাসার মধ্যে মানে পুজোর ডেকে বন্ধ করছিল একবার, বন্ধটা এখন চলে গেছে। ওখানে তো রাতের 2টা 3টার দিকে যখন উঠে ছাদের মধ্যে, তখন মানে পায়ের মধ্যে স্যান্ডেল পরে যদি চেষ্টায় যদি হাঁটেন, যে শব্দটা হয়, মানে ঘষে যদি আপনি স্যান্ডেলটা না তুলে ঘষে হাঁটার যে শব্দটা হয়, ওই রকম শব্দ হয়, মানে কেউ একজন হাঁটে সেখানে ছাদের উপর। ওই জিনিসটা আমার রুমমেট থেকে শুনি। এরপরে আমি বাসা চেঞ্জ করে চলে আসি। তো এই ঘটনা, মানে এই ঘটনাটা রিলেটেড আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে অন্য বাসার মধ্যে চলে আসি, আরো কিছু ঘটনা আছে অন্য বাসার মধ্যে, এটা অন্য একটা এপিসোডে বলবো, যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আর কি। আরো কিছু ঘটনা ইনশাল্লাহ পাঠাবো আমি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মীর রাকিব হাসান, বর্তমানে তেজগাঁও ঢাকাতে থাকি। সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার গ্রামের বাড়ি জয়পুরহাট। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা বলবো। যদি ভালো লাগে অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি না ক্লিপটি আপনার কাছে কতটা ভয়ঙ্কর লাগবে, কারণ আপনি এসব ঘটনা শুনে অভ্যস্ত, কিন্তু আমার মনে হয় যদি ক্লিপটি সবার সাথে শেয়ার করেন তাহলে লিসেনাররা হয়তো এটুকু বুঝতে পারবেন যে প্যারানর্মাল বিষয়ে যদি স্বল্প দক্ষতা থাকে তাহলে এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করা একদমই ঠিক নয়। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি।
ঘটনা ঘটে গত বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা ছুটি থাকে, তো আমি ডিসাইড করি যে এই ছুটিটা নষ্ট না করে কোনো ভালো কাজে ব্যবহার করি। তো আমি বিভিন্ন আমল শেখার চেষ্টা করতে থাকি, বিভিন্ন দোয়া কেরাত শিখতে চেষ্টা করি। তো শিখতে যে হঠাৎ আমি কিছু বই পাই যেগুলো সম্পূর্ণ ফার্সি ভাষায় লেখা ছিল। আমি ফার্সি কিছুই বুঝতাম না, আরবি বুঝলেও আমি ফার্সি বুঝতাম না। তো আমি আমার নানা ভাইয়ের স্মরণ নেই, যেহেতু তিনি একজন বড় আলেম। তো তার কাছে আমি ফার্সি ব্যাপারে কিছু জানতে চাই, তিনিও সম্পূর্ণটা না পারলে কিছু কিছু বলেন। আর এই কিতাবটা ছিল আমার দাদার বাবার, উনি প্যারানর্মাল বিষয়ে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু ওনার পরের 2 জেনারেশন থেকে আমাদের ভিতরে এই জিনিসটা আসলে হারায় যায়। তো আমি মনে করি যে ওই কিতাবটা হয়তো বা এমনি সাধারণ আমলের। তো আমি ওখান থেকে যতটুকু বুঝতে পারি ততটুকু আমল করতে থাকি, শিখতে থাকি। তো রাসেল ভাই বললা ভালো যে আমার একটা অদ্ভুত শখ আছে, তা হলো কবর খোঁড়ার শখ। আসলে জানি না অনেকে কি ভাবছেন কবর খোঁড়া আবার কি করে কারোর শখ হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা এমনই যে আমি মনে করি যখন আমরা কবর খুঁড়ি তখনই আমরা এই জগৎ থেকে ওই জগতের পরকালের জগতে সবচেয়ে কাছে পৌঁছতে পারি। তো এই শখটা আমি পূরণ করে যাই। তবে কবর খুঁড়লে কখনো আমাদের নিজস্ব পারিবারিক গোরস্থানের বাইরে কোনো কবর আমি খুঁড়িনি। তো ঘটনা ঘটে যখন আমি প্রথম আমার পারিবারিক অবস্থায় বাইরে কোনো অবস্থায় কবর খুঁড়তে যাই, তখন হঠাৎই একদিন আমাদের মসজিদের একজন মুসল্লি ইন্তেকাল করেন। তো তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় গ্রামের একেবারে শেষের দিকে একটা পুরাতন কবরস্থানে, যেখানে অনেক আগে কবর দেওয়া বন্ধ হয়ে গেছিল। তো কবর খোঁড়ার জন্য যে 3 জন লোক ছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ কোনো কারণে আসতে পারবেন না বলায়, আর বাকি যে 2 ছিলেন তো আমাকে বলে যে রাকিব বাবা তুমি তো নিজেদের ভিতরে খোঁড়ো, তো আজকে চলো বাইরে একটু ঘুরে আসি। তো আমিও ভাবি যে সোয়াবের একটা কাজ চাই, করে আসি। তো কবরস্থানে একটু বর্ণনা দিই। আমাদের গ্রামের 2 দিকে 2টা নদী আছে। তো দিকে নদীটা প্রায় শুকিয়ে গিয়েছে, তো ওইদিকে কারো খুব একটা যাতায়াত চলে না। তো ওই মরা নদীটার পাশেই পুরাতন কবরস্থানটা বাইচারে ঘেরা, একদম বহুদিন কারো যাতায়াত হয় না। তো আমরা কবর করি, সব ভালো মতোই কাজ কারবার হয়। শেষে জানাজা দাফন কাজ শেষ হওয়ার পর আমি করি কি, ওই যে নতুন কিছু শিখতে লাগছি, তো মনের মধ্যে কাজ করে যে দেখি তো একটু চেষ্টা করে। তো আমি ভাবি যে যেহেতু ভালো লোক ছিল, কিছু তার লাশটা যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি কিছু মাটি নিয়ে দোয়া পড়ে খবরের উপর ছিটাই দিই, যাতে কোনো শিয়াল কুকুর কোনো হিংস্র পশু তার লাশ কোনো ক্ষতি না করতে পারে। তো এইভাবে আমি বাসায় চলে আসি। পরে ঈশার নামাজের পর, আসরের নামাজের পরে আসলে আমরা মাটি দিয়ে চলে আসি, তারপর মাগরিব যাই। ঈশার নামাজের পর ঘটে কি, আমি বাড়ি আসছিলাম, হঠাৎ আমার এটুকু মনে আছে যে আমার বাড়ি থেকে মসজিদ খুবই কাছে, এবং মসজিদে আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু আমি পূর্ব দিকে একটু যাই বন্ধুদের সাথে কথা বলতে বলতে। হঠাৎ আমার কিছু মনে নাই, চোখ খোলার পর দেখি আমি ওই কবরস্থানে। বলে রাখা ভালো, কবরস্থানটা আমাদের মসজিদ থেকে কমসে কম তো 1 কিলোমিটার দূরে হবে। আমি কি করে এত তাড়াতাড়ি এই রাতের বেলা এত দূর এই কবরস্থানে আসলাম আমি কিছুই জানি না। তারপর হঠাৎ মনে হলো মাথাটা ঝিমঝিম করছে, আমি জানি না, আবার পড়ে গেলাম মাটিতে। তবে এবার আর জ্ঞান হারাইনি। উপরে তাকায় দেখি 4টে লাল আলো আগুনের গোলার মতো ঘুরছে, চারদিকে ঘুরছে। হঠাৎ একটা এসে আমার ডান সাইড দিয়ে মাটিতে আঘাত করলো। আমি চমকে উঠলাম, চমকে উঠে ডান পাশে ফিরে দেখি আলোটা মাটির নিচে ঢুকে গেছে, আর আগুনের গোলার বাকি 3টা আগুনের গোলা মাটির উপরে ঘুরতেছে, আর ঘুরতেছে ঠিক ওই নতুন কবরটার উপরে। কিন্তু মনে হচ্ছে দেখে ওই 3টা আগুনের গোলা কিছুতেই ওই কবরটার উপরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু মনে হচ্ছে কোনো একটা কাঁচের দেওয়ালের সাথে আটকে যাচ্ছে। আমি এসব দেখে প্রথমে খুব ভয় পেয়ে যাই, তারপর নিজেকে সামলে নিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকি।
আয়াতুল কুরসি, আমানা রাসূল পড়ি, 4 কুল পড়ি। পড়ার পর আমি দেখি যে আস্তে আস্তে সবকিছু আলোগুলো মিশে যেতে থাকে সাইডে। তো আমি করে কি খুব দ্রুত ওখান থেকে দৌড়াতে শুরু করি, আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় আসতে আসতে অনেক ঘটনা ঘটতে থাকে। রাস্তার 4 সাইডে পুকুর ছিল, তো দুই পাশে পুকুর ছিল। তো পুকুর থেকে কখনো দেখেছি পুকুরের ভিতর থেকে কোনো কুকুর এই পাড়ের থেকে ওই পাড়ে লাফতেছে। পুকুরের ভিতর থেকে, পানির ভিতর থেকে কুকুর ফি করে বের হয়ে আসে। আসলে ওগুলো ছিল হয়তো অন্য কিছু। তারপর ওই পুকুরটা পার হয়ে আসার পর আমার পিছন পিছন দেখি যে একটা বিড়াল আসতেছে, কখনো সামনে কখনো পেছনে। আমি একসময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ওই প্রাণীটাকে জিজ্ঞেস করি, যে একটু রাগান্বিত হয়ে জিজ্ঞেস করি, তুমি আমার পিছন ধরেছো কেন? আমি তোমার কি ক্ষতি করছি? তো প্রাণীটা নিজের চোখ গোল গোল করে বলে, হঠাৎ বিড়াল বলতে শুরু করে যে তুমি আমাদের কাজে কেন বাধা দিলে? আমি যখন দেখছি যে একটা প্রাণী, বেড়ালের মতো একটা প্রাণী কথা বলছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব জোরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করি, আর দৌড়াতে দৌড়াতে চেহালকাপ পড়তে থাকি। তো আমার সামনে একটা পুকুর আসে, ওটা পার হয়ে আমাদের যেতে হয়। তখন দেখি যে আমার 4 সাইড থেকে 4টা কুকুর আসতেছে। সামনে থেকে একটা, ডানে বাঁয়ে আর পেছন থেকে 4টা কুকুর দৌড়ে আসতেছে আমার দিকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এই জায়গা থেকে বের করো। তো হঠাৎ আমি চোখ বন্ধ, কিছু একটা অনুভব করি, কিছু একটা আমাকে পিছন থেকে ধরলো, ধরে উপরে তুলে একবারে ঘুরে এই পার ফেললো। আমি বুঝতে পারলাম না এটা কি ছিল। পরে দেখলাম যে পুকুরের ওই পারে 4টা কুকুর একত্র হয়ে 4টা এক জায়গায় মিশেছে, একটা হলো। তারপর সেগুলো ওই একটা কুকুর মিশে গেল। আর তখন আমার কানের পাশে কেউ একজন বলল, নানার কাছে যাও। আমি জানি না কে বলছে, কি বলছে, আর আমার সাথে কি ঘটতেছে। আমি মনে হচ্ছে এটা স্বপ্ন না তন্দ্রা। তবে আমি এতটুকু শোনার পর বুঝছি সত্যি আমার সাথে কিছু খারাপ চলছিল, আর কেউ হয়তো আমাকে বাঁচিয়ে দিল। এরপর আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে সোজা বাইকটা বের করি আর আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানা বাড়ি খুব একটা দূরে ছিল না, ঘুর পথে গেলে মেন রাস্তা থেকে গেলে 8 কিলোমিটার, আর ধানের জমির মধ্যে দিয়ে গেলে 5 কিলোমিটারের মতো হয়। তো যেহেতু আমাকে বলছিল যে তাড়াতাড়ি নানা বাড়ি চলে যাও, কি বলছিল কে বলছিলাম জানি না, তবু আমি এই শব্দটা শুনতে পাইছিলাম। তো আমি ভাবি যে ভিতর দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে। তো আমি ধানের জমির ভিতরে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে থাকি। তো বাইকটা চালাতে চালাতে 3 মাথায় একটা মোড় আসে, ওই মোড়ে দেখি গাছের উপর আবার সেই 3-4টা আলো, 4টা আগুনে গোলা। উল্কাপিণ্ড যেরকম বর্ষণ হয় রাসেল ভাই, সেইভাবেই এক একটা আমার কান মাথা ঘেঁষে যেতে থাকে। আমি শুধু চোখ বন্ধ করি আর আবার চেহেল কাফ পড়তে থাকি। আমি জানি যে চেহেল কাফ যদি কেউ পড়তে পারে, আসল চেহেল কাফটা, তবে কোনো ধরনের কোনো শয়তানি শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আসলে অতটা ভয়ের ফলে আমি সম্পূর্ণটা পড়তে পারতেছিলাম না, ভুলভাল পড়তেছিলাম, ওই জন্য কাজেও দিচ্ছিল না। অনেক কষ্টে আমি শেষ পর্যন্ত আমার নানা বাড়িতে পৌঁছাই এবং দৌড়ে ঘরে ঢুকে যাই। তখন রাত 12টা পার হয়ে গিয়েছে। আসলে গ্রামের মধ্যে রাত 8টা-9টার পরে ওই সময় কেউ বাইরে থাকে না, আর ধানের জমির মধ্যে দিয়ে আসছি, তাই আশেপাশে কেউ ছিল না। নানা ভাইকে যাই দৌড়ে জাপটে ধরি আর নানা ভাইকে সব ঘটনা খুলে বলি। তো উনি রাতেই ব্যবস্থা নেন। উনি যেহেতু বড় আলেম ছিলেন আর এসব ব্যাপারে অনেক সিদ্ধহস্ত ছিলেন, তো উনি ওই 4টা জিনকে হাজির করে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি আমার নাতির সাথে কেন লেগেছো তোমরা? তো ওরা বলে যে আপনার নাতি আমাদের শিকারটা নষ্ট করে দিয়েছে। আমরা আমাদের যে কবরস্থানে আমরা থাকি সেখানে অনেকদিন পর কবর দেওয়া হয়েছিল, আর আমাদের ওই লাশটা খুব দরকার ছিল।
কিন্তু আপনার নাতি ওখানে কবরটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা ওর আশেপাশে প্রবেশ করতে পারতেছি না, আর তার কারণে আমরা কবরস্থানে থাকতেও পারতেছি না। আমাদের খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমরা ওকে ছাড়বো না। তো নানাও বলে যে, আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন করছিস, আমি বলি যে নানা ভাই আমি তো বুঝতে পারিনি, আমি শুধুমাত্র চাইছিলাম যে কোনো শিয়াল কুকুর যেন ক্ষতি করতে না পারে, তাই তো আমি কবরটাকে বন্ধ করছিলাম, কিন্তু আমি তো জানতাম না। তো নানা ভাই আমাকে খুব বকা দেয় আর বলে যে যে জিনিস জানিস না সেই জিনিস কেন আমল করতে যাস। ওটা ছিল আসলে যে দোয়াটা পরে আমি কবরটা বন্ধ করেছিলাম শিয়াল কুকুর আটকানোর জন্য, আসলে ওটার কারণে ওরা ওই কবরস্থানেই থাকতে পারতেছে না, তাই ওরা আমার উপর খেপে যাইত এবং অনেকক্ষণ ওই যুক্তি তর্কের পর ওরা নানা ভাইকে বলে ঠিক আছে আমরা ওকে ছেড়ে দেব, ওর কোনো ক্ষতি করব না, তবে ওকে নিষেধ করে দেন যে ও যেন আর এরকম কখনো না করে। তো আমিও বলি যে না সত্যি আমি যতদিন না সঠিকভাবে বুঝতে পারতেছি ততদিন এসব কাজে আর হাত দেব না। আর তারপরে আমি নানা ভাইকে জিজ্ঞেস করি, নানা ভাই কে ছিল সে যে আমাকে পুকুরে পার করিয়ে দিল আর আমার কানের কাছে বললো যে তোমার নানা ভাইয়ের কাছে যাও। তো নানা ভাই বলে সম্ভবত কে ছিল আমি বলতে পারবো না, তবে সম্ভবত তুই যেহেতু তোর দাদার বাবার বইগুলা পড়তে আমল করতি, হয়তোবা তার তাবেতে আর কোনো জিনিস ছিল যে তোকে ওই সময় সাহায্য করছে। তো রাসেল ভাই ছিল আমার কাহিনী, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, আর অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আর লিসেনারদের বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী, যদি সত্যি সম্পূর্ণ না জানেন তবে কখনোই প্যারানরমাল বিষয়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন রাত 10টার সময় বাছাই করা ভূতিপ্রেম আপলোড করে থাকি। আপনারা যারা ভূতিপ্রেম শুনতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিদিন বাছাই করা সুন্দর সুন্দর ভয়ানক ভৌতিক গল্প কষ্ট করে আপনাদের জন্য রেডি করি। এই জন্য আপনারা দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।